আপনি জানেন কি বাংলাদেশে প্রায় 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি 3 জনের একজনই জানেন না তিনি এই নীরব রোগের ভিতরে বেঁচে আছেন। সকালের নাস্তায় যেরকম ভাত, ডাল, শাক, মাছ এগুলি থাকতো, এখন সেখানে যোগ হয়েছে কফি, আপনার পাউরুটি এবং সফট ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের কোমল পানীয় যেমন কোক, পেপসি ইত্যাদি। চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, চিনি নয়, সচেতনতা হবে আমাদের জীবনের মিষ্টতা। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি এই অনুষ্ঠানে যোগদান করেছেন, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আমরা জানি মানুষের জীবনে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ মানুষের শরীরে বাসা বাঁধে। কখনো এই রোগের উপসর্গ থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়, মনের অজান্তেই ঘটে যায়। তো অনেকগুলো রোগের মধ্যে আমরা যদি বলি যে ডায়াবেটিস এমন একটি রোগ যা নীরব ঘাতক হিসেবে সবার কাছে পরিচিত। এই নীরব ঘাতক বলার অন্যতম কারণ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আপনারা যেটা বলেন যে এটি ধীরে ধীরে শরীরের বিভিন্ন অর্গানকে নষ্ট করে ফেলে। অনেক সময় একটি মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করলেও সে তখন বুঝতে পারে না, এক পর্যায়ে সব শেষ হয়ে যাওয়ার পর বুঝতে পারে, তখন হয়তো বা কিছুই করার থাকে না। তো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনি অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য দেবেন, কারণ এই রোগ বর্তমানে কি অবস্থায় আছে। আমরা মাঝখানে দেখেছিলাম যে চীনা বিজ্ঞানীরা এই ডায়াবেটিক্স রোগের চিরতরে নির্মূল করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রতিবেদনও আমরা দেখেছিলাম। তো সার্বিকভাবে এই রোগের বর্তমান অবস্থা কি? যুক্তরাষ্ট্রেই প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে আপনি তো চিকিৎসা দিচ্ছেন, তো বলবো যে কেমন এই রোগ ছড়িয়ে পড়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা আন্তর্জাতিকভাবে এই রোগ নিয়ে কতটুকু গবেষণা হচ্ছে বা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কতটুকু গবেষণা হচ্ছে? জি, ধন্যবাদ। এক্সকিউজ মি, আমার একটু কোল্ড হয়েছে, মাফ করবেন, একটু গলাটা বসে গেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টাইম এক্সক্লুসিভে, এবং সেই সাথে সাথে টাইম টেলিভিশনের কর্তৃপক্ষ, উপস্থিত প্যানেলিস্ট সহ দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। জি, আপনি যেটা বলেছেন, আজকে আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস নীরব এক মহামারী। আপনি জানেন কি বাংলাদেশে প্রায় 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, এবং ভয়ঙ্কর তথ্য হলো প্রতি 3 জনের একজনই জানেন না তিনি এই নীরব রোগের ভিতরে বেঁচে আছেন। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো কেন ডায়াবেটিসটা বাড়ছে, কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটিকে সত্যি রিভার্স করা সম্ভব কিনা। আমরা প্রায় ভাবি ডায়াবেটিস শুধু বয়স্কদের রোগ, কিন্তু বাস্তবতা হলো এটি একেবারে জীবনধারাজনিত রোগ। আমাদের খাবারের ধরন বদলে গেছে, আমরা হাঁটছি না, বসে কাজ করছি, ঘুম কম হচ্ছে, আর সেই সাথে সাথে আমাদের স্ট্রেসও অনেক বেড়ে গিয়েছে। আগে সকালের নাস্তায় যেরকম ভাত, ডাল, শাক, মাছ এগুলি থাকতো, এখন সেখানে যোগ হয়েছে কফি, আপনার পাউরুটি এবং সফট ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের কোমল পানীয় যেমন কোক, পেপসি ইত্যাদি। এই অভ্যাসগুলো আমাদের শরীরে ইনসুলিনকে দুর্বল করে দিচ্ছে। ফলাফল কি? রক্তের গ্লুকোজটা অনেক বেড়ে যাচ্ছে, আর ধীরে ধীরে শুরু হয় সেই নীরব মহামারী। তাহলে কিভাবে প্রতিরোধ করা যায়? আসলে খুব সহজ কিছু পরিবর্তনে আমরা নিজেদের বাঁচাতে পারি। এই যেমন ধরুন, আপনি হাঁটুন, কারণ হাঁটা শুধু শরীর নয়, মনকেও শান্ত রাখে। যত বেশি রঙিন খাবার, তত বেশি আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে। আপনি চিনি, কোমল পানীয় কমান। একটি মিষ্টি পানীয়র আনন্দ সেটি মাত্র 5 মিনিট, কিন্তু তার ক্ষতি চলতে পারে 5 বছর। তো সুতরাং 30 মিনিট হাঁটার সাথে সাথে সবুজ শাকসবজি এবং ফল খাওয়ার সাথে সাথে চিনি এবং কোমল পানীয় এগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে। সেই সাথে সাথে ভালো ঘুম এবং স্ট্রেস কমান সেটিও কিন্তু অবশ্যই দরকার, কারণ মানসিক চাপ এবং শরীরের ইনসুলিন কিন্তু নষ্ট করে দেয়। এবং প্রতি বছর অন্তত একবার আপনি ব্লাড সুগারটা টেস্ট করুন, কারণ আপনার জানা মানেই সুরক্ষিত থাকা।
সামান্য সামনে যদি একটু যদি কেয়ারফুল থাকেন, তাহলে আপনি এই মহামারীটাকে আপনি অনেক দূরে থাকতে পারেন। এখন সবার যে প্রশ্নটা, সেটি ডায়াবেটিসকে রিভার্স করা যায়? হ্যাঁ, অনেক ক্ষেত্রে সেটি সম্ভব। আপনি যদি টাইপ 2 ডায়াবেটিসে যদি আক্রান্ত হয়ে থাকেন প্রাথমিক পর্যায়ে, এবং যদি আপনি কিছু ওজন কমান, ব্যায়াম করেন, কিংবা সুষম খাদ্য যদি খেয়ে থাকেন, তাহলে আপনার ইনসুলিনের যে সেন্সিটিভিটিটা আছে, সংবেদনশীলতা আছে, সেটা কিন্তু বেড়ে যাবে। এবং এটি বাড়লে কি হবে? তখন রক্তে শর্করার মাত্রা কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। তবে আমরা এটাকে বলি রিমিশন স্টেজে, মানে নিয়ন্ত্রণে ফেরা, সম্পূর্ণ নিরাময় নয়। এটা প্রমাণ করে ডায়াবেটিস কোনো শাস্তি নয়, বরং নিজের প্রতি যত্ন নেওয়ার সংকেত। তাই আমি বলবো, আজ থেকেই শুরু করুন। প্লেটে খাবারটা কমান, তার পরিবর্তে আপনি সবজিটা বাড়ান। টিভি দেখার সময় হলেও কিছুটা হাঁটুন, চিনি বাদ দিন, পানি বাড়ান, আর প্রতিদিন নিজেকে বলুন, আমি আমার শরীরের যত্ন নেব। মনে রাখবেন, স্বাস্থ্য মানে শুধু অসুস্থ না থাকা নয়, বরং প্রতিদিন প্রাণবন্ত থাকা। তো বন্ধুরা, ডায়াবেটিস হঠাৎ আসে না, এটি আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের প্রতিফলন। তাই ওষুধের আগে দরকার সচেতনতা, এবং চিকিৎসার আগে দরকার ইচ্ছা। আমি আমার জীবন পরিবর্তন করব, এই স্লোগানে আসুন। চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, চিনি নয়, সচেতনতা হবে আমাদের জীবনের মিষ্টতা। তো আজ এই পর্যন্ত। আশা করি আপনারা আপনাদের সচেতনতা বাড়াবেন এবং অন্যকেও সচেতন করে তুলবেন। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আরও অনেক প্রশ্ন কিন্তু এসে গেছে আপনার কথার উত্তরের মধ্য দিয়েই অনেক প্রশ্ন জন্ম হয়েছে। আপনি অনেক বার্নিং কথা বলেছেন যে 1,30,00,000 মানুষ ডায়াবেটিক্স রোগে আক্রান্ত। তো আপনার কাছে কি মনে হয় যে আমরা একটু ভিন্নভাবে যদি চিন্তা করি, যে এই 1,30,00,000 মানুষ, সবচেয়ে বড় যে ভয়াবহ যে বিষয়টি, এটা অনেকে মনে অজান্তে আপনি বলছেন যে তারা জানে না যে তারা ডায়াবেটিক্স রোগে আক্রান্ত। আপনি সুষম খাবার, বছরে একবার নিজের ব্লাড গ্লুকোজকে পরীক্ষা করার কথা বললেন। তো বলবো যে এই যে এত মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতি 3 জনে 1 জন ডায়াবেটিক্স রোগে আক্রান্ত, এরকম একটি তথ্য আপনি আমাকে দিয়েছেন। তো এখন থেকে যদি মানুষ সচেতন না হয়, এই সচেতন কি শুধু মানুষ একা হবে, নাকি যে কোনো দেশের রাষ্ট্রকেও এক ধরনের প্রভাব ফেলতে হবে মানুষের মধ্যে, তারা যেন অবশ্যই সচেতন হওয়াটা খুব জরুরি মনে করে? আপনি কি মনে করেন? জি, খুবই সুন্দর প্রশ্ন। আপনি প্রথমত যদি নিজেদের মধ্যে সচেতনতা যদি বৃদ্ধি না করে থাকি, তাহলে আপনার এই 3 জনের মধ্যে যে একজনের ডায়াবেটিস হয়েছে, সেটা পরবর্তীতে আরো বাড়বে, এবং এই বাড়ার ফলে আপনার পুরো সমাজটা একটা এপিডেমিক বা প্যান্ডেমিকে পরিণত হবে, এবং এটি রাষ্ট্রের একটা হেলথ কেয়ার উপর মারাত্মক প্রভাব ফেলবে। কারণ এই মানুষগুলোই আমরা প্রতিদিন দেশের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য কাজ করছি, এবং এরা যদি অসুস্থ হয়ে যায়, তখন রাষ্ট্রের উপর একটা বিরাট একটা বার্ডেন হবে। এবং এটি শুধুমাত্র যে আপনার যে এই ডায়াবেটিসকে যে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করার সম্ভব যে পুরো না হলেও আপনার পুরো রাষ্ট্রের উপর একটা বার্ডেন হয়ে যাবে। সেটি আপনি হেলথ কেয়ার সেক্টরে বলেন, সেটি আপনার ইকোনমিতে বলেন, সর্বত্র এটি প্রভাব ফেলবে। সেটি কিরকম? যেমন ধরুন, একজন ডায়াবেটিস রোগী, আপনি যেরকম আগে কাজ করতেন, কিংবা হেলথ সেক্টরে আপনি যেভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, এখন অসুখের জন্য তার আয় ক্ষমতা কমে যাবে। সেটি আবার রাষ্ট্রের উপর অনেক বার্ডেন হয়ে যাবে, যেহেতু উনি সেরকম আয় করতে পারছেন না, ট্যাক্স দিতে পারছেন না। আবার এট দ্য সেম টাইম সেই লোকটি যখন হসপিটালে যাবে, তখন সেটা হসপিটালের কস্টটা অনেক বেড়ে যাবে। অ্যাগেন, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে এটি রাষ্ট্রের উপর অনেক প্রভাব ফেলবে। তো এই যে একটি ভিশাস সাইকেল যে হচ্ছে, এবং সেটি কিন্তু কোনোদিন আমরা যদি আগে থেকে আমরা যদি সতর্ক না হয়ে থাকি, সেটি কিন্তু দিন দিন আরো বাড়তে থাকবে এবং পুরো রাষ্ট্রে একটি মহামারীতে রূপ ধারণ করবে। আচ্ছা, আপনার কাছে অনেক প্রশ্ন আছে। ডায়াবেটিক্স আসলে এমন একটি রোগ যে বিষয়ে আসলে প্রশ্ন একটির পর একটি চলে আসে। তো এখন আপনাকে যদি আমি বলি যে কোন বয়সী মানুষদের মধ্যে, আপনি তো নিজেও একজন চিকিৎসক, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, কোন বয়সী মানুষদের মধ্যে সবচেয়ে বেশি এখন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যা আপনি দেখছেন?
জি, এগেন খুবই সুন্দর প্রশ্ন। আগে একসময় আমরা ভাবতাম ডায়াবেটিস বয়স্কদের জন্য রোগ, কিন্তু এখন ইদানিং অনেক ইয়ং জেনারেশনদের মধ্যে ডায়াবেটিসটা বেশি হচ্ছে। তো কি জন্য হচ্ছে? যেমন আমরা আগে যেরকম ঘরে খাবার দাবার বেশি পছন্দ করতাম, অনেক শাক সবজি ফল খেতাম, এখন সেরকম পরিবেশ না। এখন আমরা অনেকটা রেস্টুরেন্ট মুখী হয়ে গিয়েছি, অনেকটা প্রসেস ফুডের উপর ঝুঁকে পড়েছি, এবং অনেকটা যার ফলে আমাদের যে বডি মাস ইন্ডেক্স আছে, যে আমাদের যে শরীরে যে ফ্যাট আছে, সেটি অনেক আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। এই যে ওবেসিটি বা ওভারওয়েট, এবং সেই সাথে সাথে আমাদের জীবনধারা যে পাল্টে গেছে, আমরা এখন বাইরে থেকে খাবার আনি কিংবা প্রসেস ফুড খেতে অভ্যস্ত, এগুলো সব মিলেই আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে এটি বাড়ছে। তো এখন যদি একটা 70 ইয়ার্স লোকের মধ্যে যদি ডায়াবেটিস আগের যেরকম হতো সেরকম যদি হতো, তাহলে আপনার যেরকম তার যে একটা যে কনসিকুয়েন্স আছে পরবর্তী লাইফ গুলাতে, সেটি যদি আপনি যদি আরো যদি ইয়ং বয়সে নিয়ে আসেন, দেখেন সেই সেই রোগীটাই আপনার পরবর্তীতে যে বিভিন্ন ধরনের কর্মক্ষমতা বলেন কিংবা অনেক কিছু করার যে স্বপ্ন ছিল, সেগুলো কিন্তু অনেক সম্ভব হবে না। তো এগেন আপনার প্রশ্নের উত্তর আমি দিতে চাই এই যে, যে এখন শিফটেডটা আরো আগে চলে এসেছে, মিন্স অনেক ইয়ং জেনারেশনের মধ্যে এটি দেখা যাচ্ছে। এখন আমরা কিছুদিন আগেও আমি কয়েকটি হসপিটালে ভিজিট করেছিলাম এবং অনেক চিকিৎসকের সেমিনারে আমি গিয়েছি। তো আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে যে গর্ভবতী মা, তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটা বড় প্রবণতা লক্ষ্য করা গেছে এবং অনেক মায়েদের সাথেও আমি আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে গর্ভবতী অবস্থায় আসলে যে চিনি খাওয়া বা অন্যান্য খাবারের যে ব্যাপারটা, একটা বিশেষ সতর্কতার কথা বলছেন এবং অনেক মায়ের কিন্তু এক ধরনের আতঙ্কিত অবস্থা থাকে যখন সে গর্ভধারণ করে। তো এই যে গর্ভাবস্থায় যদি সচেতন না হয়, আপনারাই বলছেন যে যে শিশুটি পৃথিবীতে আসবে তাদেরও কিন্তু বিভিন্ন রোগের উপসর্গ হতে পারে এবং এই বিষয় নিয়েও কিন্তু আপনারা বেশ আলোচনা করছেন, বিভিন্ন সেমিনারে বলছেন। তো টাইম টেলিভিশনের দর্শকদের জন্য কিছু বলার আছে গর্ভবতী মায়েদের ডায়াবেটিক্স হওয়া বা যদি হয়েই যায় সেক্ষেত্রে কিভাবে করে নিজেদেরকে তারা নিয়ন্ত্রণ করবে বা সামনে জীবনযাপন করবে? জি, একই খুবই এক্সেলেন্ট প্রশ্ন। প্রথমত, যখন আমাদের মা বোনরা গর্ভবতী হয়ে থাকেন তখন খাবারের ডিমান্ডটা বেড়ে যায়, যেহেতু ফিরাস বাচ্চাকেও আপনার খাওয়ানোর একটা অংশ খাওয়াতে হয়। তো যখন একটা প্রেগনেন্ট মেয়ে বা মা বোনরা 25 পাউন্ডসের মতো এটি অ্যালাউ আছে, হ্যাঁ, এই ওজনটা বাড়ানোর ক্ষেত্রে, কিন্তু অনেক সময় দেখা যায় এই সময় যে ফুড ক্রেভিংসটা অনেক বেশি হয়ে যায় কিংবা অনেকের ওভার ওয়েট হয়ে যান কিংবা ওবেসিটিতে ভোগেন, তখন খাবার দাবারও বেশি হয়ে যায়। তো একটা জিনিস হচ্ছে যে ওই সময় যেহেতু অনেক কার্বোহাইড্রেট নিয়ে থাকে, সেটিও সুগার, আবার অনেক সময় আপনার সুগারের জাতীয় এই ধরনের খাবারও খেয়ে থাকেন, সেটিও সুগার। তো এগুলোর জন্য অনেক সময় ডায়াবেটিস যাদের আগে ছিল না, তাদেরও অনেক সময় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এখন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কারণ হচ্ছে যে একটা জেনেটিক হতে পারে, একটা হচ্ছে যে ফুড ইনটেকটা আগের থেকে অনেক বেশি হয়ে যায়, আরেকটা হচ্ছে যে অনেক ধরনের আজে বাজে খাবারও আমরা প্রেগনেন্ট অবস্থায় মা বোনরা খেয়ে থাকেন। এই সমস্ত সব মিলে একটি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। যখন আগে কারো ডায়াবেটিস ছিল না কিন্তু প্রেগন্যান্সি 20 উইকস এর পরে ডায়াবেটিসটা হয়েছে, তখন আমরা সেটাকে বলি জেস্টেশনাল ডায়াবেটিস। এবং এই জেস্টেশনাল ডায়াবেটিস যদি তখন কন্ট্রোল যদি না করা হয়ে থাকে, তখন আপনার এটি ফিরাসের উপর, মায়ের উপর প্রভাব ফেলে। সেটি কিরকম? যেমন যদি এটি যদি কন্ট্রোল না করা হয়ে থাকে, তখন ফিরাসটা অনেক এনলার্জ হয়ে যায়, পরবর্তীতে সেটি কিন্তু ডেলিভারির সময় কিন্তু মারাত্মক কনসিকুয়েন্স ভোগ করতে হয়। অনেক সময় এই লার্জ এনলার্জ ফিরাসের জন্য তখন সিজারিয়ান সেকশনও হতে পারে। সেটি একটি। আর তাছাড়া এই ডায়াবেটিস যদি আনকন্ট্রোল হয়ে থাকে, তখন আর বাচ্চারও প্রবলেম হতে পারে, সেই সাথে সাথে মায়েরও প্রবলেম হতে পারে। মায়ের প্রবলেমের মধ্যে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, যেমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, হ্যাঁ, তারপর এরকম বা কিডনির উপরও প্রভাব ফেলতে পারে। এবং এইটি যদি ধরা পড়ে জেস্টেশনাল ডায়াবেটিসে, তখন দেখা গিয়েছে যে পরবর্তীতে বাচ্চা প্রসবের পরে অনেক মাদের এই ডায়াবেটিসটা চলে যায়, যেহেতু এখন আগের মতো সেরকম ওজন নাই, কিংবা এই ডায়াবেটিসটা হয়েছে শুধুমাত্র প্রেগন্যান্সি অবস্থায়, ম্যাক্সিমাম সময় এটা চলে যায়, কিন্তু তাদের 25 থেকে 30% বা ওভার কিন্তু পরবর্তী একটা সময়ে ডায়াবেটিসের ঝুঁকিটা থাকে। তাই আমি মা বোনদেরকে বলবো, যখন প্রেগন্যান্ট অবস্থায় অবশ্যই আপনারা ভালো খাবার দাবার এগুলো নেবেন,
কোনো অবস্থাতে যাতে বেশ সিম্পল কার্বোহাইড্রেট কিংবা সুগারি ড্রিঙ্কস কিংবা সুগারি প্রোডাক্টস এগুলো থেকে বিরত থাকবেন। যত কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ফাইবার বা শাকসবজি যেগুলো আপনি নিতে পারেন সেটা ততই আপনার শরীরের জন্য ভালো হবে এবং আপনার ফিটাসের জন্য ভালো হবে। যদি একজন গর্ভবতী মা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েই গেল, আমরা যদি বলি যে ডায়াবেটিস আক্রান্ত অবস্থায় যে সন্তানটি পৃথিবীতে আসছে, তো তখন সে সন্তানের কি কি রোগের উপসর্গ থাকতে পারে? অর্থাৎ আমরা জানি যে আপনারা সবসময় বলেন যে একজন সুস্থ মা একটা সুস্থ সন্তান যখন প্রসব করে তখন কিন্তু স্বাভাবিকভাবেই সে সন্তানকে কিন্তু আলাদা রকমভাবে আপনারা মনে করছেন, কিন্তু সব মায়েদেরকে কিন্তু আপনারা বলেন যে ডায়াবেটিক্স আক্রান্ত হওয়াটা যাবে না, এই জন্য নিজেদেরকে সচেতন থাকতে হবে। যদি ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার পর পৃথিবীতে কোনো সন্তান আসে সেক্ষেত্রে সে সন্তানকে কিন্তু অনেক রকম উপসর্গ থাকে। তো আপনার কাছে আমার প্রশ্নটা হলো এরকম যে আসলে ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার পর যদি সেই পৃথিবীতে যে সন্তানটা আসে তার কি কি সমস্যা দেখা যায়? হ্যাঁ, প্রশ্নটা এরকম, যদি ডায়াবেটিস প্রথমত মাদের এবং মায়েদের যদি হাই ব্লাড গ্লুকোজ থাকে সেটা কিন্তু বাচ্চার উপরও প্রভাব ফেলে। বাচ্চা অনেক সময় হাইপার গ্লাইসেমিয়াতে ভুগতে পারে, আবার অনেক সময় হাইপো গ্লাইসেমিয়াতে ভুগতে পারে। আর সবচেয়ে আমি যেটি কিছুক্ষণ আগে বললাম, যখন এনলার্জ ফিটাসটা হয়ে যায় তখন যেহেতু এটা অনেক সময় নর্মাল ডেলিভারি হয় না, তার পরিবর্তে সি সেকশন হয়ে থাকে, তখন কি হয় আপনার এই সি সেকশনটা অনেক সময় এনলার্জ ফিটাসের জন্য অনেক সময় আগে ডেলিভারি করতে হয়, কিংবা অনেক সময় সেটি বার্থ ক্যানাল দিয়ে যেহেতু এটি নর্মাল ডেলিভারি হয় না তখন সেটি যখন সি সেকশন করা হয়ে থাকে তখন আবার অনেক সময় প্রিমেচুরিটির জন্য কিংবা একটু আগের জন্য যেটাই হোক অনেক সময় লাংসটা তখন পরিপক্ক হয় না। লাংস পরিপক্ক না হলে কি হবে, তখন সারফেক্টেন্টটা অনেক কিন্তু কম হয়ে থাকে। সারফেক্টেন্ট হচ্ছে যে যেই যেই ফ্লেক্সিবল যে সাবস্টেন্স যেটা লাংসের অ্যালভিওলাকে এক্সটেন্ড এবং আপনার রিল্যাক্স করতে পারে, তো সেটি যদি না হয়ে থাকে তখন এয়ার এক্সচেঞ্জটা আপনার কম হয়ে থাকে। তো সুতরাং এরা কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস ও ভোগার সম্ভাবনা থাকে। তাছাড়া এরা যখন অনেক বড় হয়ে যায় তখন একদম ছোট অবস্থায় যদি বাচ্চা যদি অনেক হেভি ওয়েটের হয়ে থাকে তখন এর থেকে আবার অনেক ধরনের উপসর্গ হতে পারে এবং এদেরও একটা সম্ভাবনা থাকে পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার মতো এরকম ঝুঁকি। এছাড়াও আপনার যখন আপনার কোনো অবস্থাতে যদি বার্থ ক্যানাল দিয়ে যদি নর্মাল ডেলিভারি হয় তখন কি হয়, তখন এত প্রেসার হয় যেহেতু এটা এনলার্জ ফিটাস, তখন অনেক সময় এটি বাচ্চাদের হেডে হ্যামোরেজ পর্যন্ত হতে পারে, যেটা ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ হতে পারে। অনেক সময় আপনার এই সমস্ত বাচ্চাদের স্কার্টটা তখন অনেকটা কোন শেপও হতে পারে, যদিও এটা পরবর্তীতে হয়তো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের অনেক অনগোয়িং আপনার কনসিকুয়েন্স হয়তো অনেক সময় ভুগতে পারে। জনাব মঞ্জুর মোর্শেদ, আসলে প্রশ্ন আরো কয়েকটি রয়েছে। বলবো যে ডায়াবেটিক্স বেসিক্যালি জেনেটিক্যালি এফেক্ট কি বেশি হয় নাকি সঠিক খাদ্যাভ্যাস জীবনযাপন আমরা যেটাকে বলি না কেন, মানে অর্থাৎ রোগীদের মধ্যে আপনারা তো চিকিৎসা দিয়ে থাকেন, তো আপনারা কেস স্টাডিতে আসলে কোন জিনিসটাকে বেশি সামনে আসে, জেনেটিক্যাল নাকি শুধু সঠিক খাদ্যাভ্যাস জীবনযাপন? জি, খুবই সুন্দর প্রশ্ন। এগেইন দেখেন, এখন আমরা এরকম একটা স্টেজে এসেছি যেখানে প্রত্যেকটা কিছু জেনেটিক আমরা খুঁজে থাকি এবং এইজ এবং জিন এই দুটো আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। সবকিছুর ব্লেম আমরা যদি জিনকে দিয়ে থাকি তাহলে সেটা হবে না। তো আমি বলবো এইজ এবং জিন যেহেতু এই দুটাকে আমরা বাদ দিতে পারবো না, সবকিছুর মধ্যে একটা জেনেটিক আছে এবং এইজিং ব্যাপার আছে, কিন্তু আমি বলবো আমাদের খাদ্যাভ্যাসের উপরে আমরা বেশি জোর দেব। কারণ এই ডায়াবেটিসটা যদি আপনি একটু নিয়ন্ত্রণ করে থাকেন, আপনার খাদ্যাভ্যাস বলেন, আপনার লাইফস্টাইল মডিফিকেশন বলেন, ডায়েট বলেন, এগুলো যদি করতে পারেন অনেক ক্ষেত্রে আপনি সেটা নিয়ন্ত্রণে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ এবং রিভার্স করা যায়, রিমিশন থাকে। তো সুতরাং আমি বলবো যে জেনেটিক তো সবকিছুতেই আছে, এমন কিছু নাই যে জিনকে আপনি বাদ দিতে পারবেন না, এবং অদূর ভবিষ্যতে আমরা সবকিছু আরো বেশি বেশি জানতে পারবো। কিন্তু যতদিন না এক্সাক্ট জিন জানতে পারছি ততদিন আমরা সেটি মডিফাই করতে পারবো না, আমরা মিউটেশনের দিকে বুঝতে পারবো না। কিন্তু এমত অবস্থায় আমি খাদ্যাভ্যাসকে বেশি গুরুত্ব দিব, আমাদের লাইফস্টাইলকে গুরুত্ব দিব, এবং এই লাইফস্টাইল ডায়েট এগুলো যদি মডিফিকেশন করা যায় তাহলে আমরা এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারবো। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, অনেক অনেক ধন্যবাদ। টাইম টেলিভিশনের দর্শকদেরকে আপনি যেভাবে সময় দিয়েছেন, আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই
অসংখ্য মানুষের অনেক কাজে আসবে এবং আপনি চিকিৎসা সেবা দিয়ে যাবেন ডায়াবেটিস রোগীদের, এবং আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।